বছরের। বন্ধুত্ব থেকে থেকে অন্য কোনো সম্পর্ক হয়েছিল কিনা জানি না, তবে দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হলো। এই দীর্ঘ সময়ে সবসময়ই ইফতির সাথে আমার ঝগড়া খুনসুটি লেগেই ছিল। আজ বিয়ের রাতেও তার ব্যতিক্রম হলো না, যদিও ঝগড়া হওয়ার কোনো কারণ ছিল না। ইফতি ঘরে ঢুকতেই আমি বলেছি, আজ তোকে একদম তাহসানের মতো লাগছে। তুইও কি মিথিলার মতো আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবি নাকি? এই একটা বাক্যই আমাকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। দাঁত কটমট করে তাকালাম। ও বলল, তুই খুব ভাগ্য করে জন্মেছিস বলেই আমার মতো বর পেলি। তুই তো হাফ টিকিট, তোর মতো খাটো মেয়েকে বাংটু মোটু আর কানা ঘোড়া ছাড়া কেউ বিয়ে করতোই না, বুঝলি? কি বললি? তাহলে তুই বিয়ে করলি কেন? কে বলেছিল তোকে বিয়ে করতে? বাপরে, তুই নিজেই তো বিয়ে করার জন্য নোটে করে লিখেছিলি। আমি চাইনি, আর আমি চাইলেই বা তোর কি? আমি তোর বন্ধু না, তোর চাওয়ার গুরুত্ব দিতে হবে না? আমি রেগে তাকিয়ে আছি। নাচতে নাচতে বিয়ে করে এখন আবার কথা শোনানো হচ্ছে। ইফতি বলল, তোকে শাড়িতে একদম মানায় না, কাল থেকে 3 পিস পরে থাকবে। আমার রাগে গা জ্বলে যাচ্ছে। ইফতি বলল, প্যাচের মতো মুখ করে থাকিস না, আজ আমাদের বাসরাত। বলেই চোখ মারলো। আমি দাঁত কড়মড় করে বললাম, রাখ তোর বাসর, মেজাজটাই বিগড়ে দিয়েছিস। কই রাখবো? আমার পাঞ্জাবির পকেট নাই। বলেই আবারও চোখ মারলো। আমার ভয়ানক রাগ হচ্ছে। ওর এটা বদ অভ্যাস, কথায় কথায় চোখ মারে। অন্য কারো ক্ষেত্রে এমন করে না, শুধু আমার সাথে এটা করে। অনেকটা ফেসবুকের চ্যাটিং এর মতো, প্রতি মেসেজের পাশে একটা করে চোখ মারা ইমো। ইফতি হাই তুলে বলল, ঘুম পাচ্ছে রে খুব, ঘুমাবো। তুই কষ্ট করে দাঁত ব্রাশটা করে আয়। কেন? তোর মুখে যা বিশ্রী গন্ধ, আমার ঘুম আসবে না তোর পাশে। প্লিজ ব্রাশ করে আয়। আমি চেঁচিয়ে বললাম, বের হ ঘর থেকে, আমার পাশে তোকে ঘুমাতে হবে না। যা বাবা, আমার বাড়ি আমার ঘর, আর আমাকেই বলে বের হয়ে যেতে। হ্যাঁ যা, তোর সাথে এক ঘরে থাকা সম্ভব না। সাথে কি আর বললাম তুই মিথিলার মতো আমাকে ছেড়ে চলে যাবে নাকি? আমার সাথে এক ঘরে ঘুমাতেই তোর আপত্তি, আর তুই করবি সংসার? ভূতের মুখে রাম নাম। আমি রেগে গিয়ে ওর গলাটা টিপে ধরে বললাম, তোকে মেরেই ফেলবো একদম। ইফতি কাশি শুরু করে দিয়েছে। আমি ছেড়ে দিয়ে তাকিয়ে আছি। ও কাশি থামতেই বলল, তুই তোর লেডি কুত্তা, রাক্ষসী রানী কটকটি, নিজের স্বামীকে মেরে ফেলতে চাইছিস না? তুই চাইছিস ফেরাউন। ও নো, ফেরাউন তো লম্বা। আচ্ছা, গালিটা পরে দিচ্ছি। এই মুহূর্তে কোনো খাটো ডাইনির নাম মনে পড়ছে না। ইফতির উপর রাগ হচ্ছে। আজকের রাতেও ওকে এভাবে ঝগড়া করতে হবে? রাগে ফুঁসতে ফুঁসতে বেলকুনিতে চলে আসলাম। ইফতির সাথে বন্ধুত্ব হয়েছিল ঝগড়া দিয়ে। সেই 8 বছর আগের কথা। একদিন ক্লাসে স্যার আমার বান্ধবী সামিনাকে একটা প্রশ্ন করলেন। সামিনা উত্তর দিতে পারছিল না। আমি পাশ থেকে আস্তে করে উত্তরটা ওকে বলে দিলাম। সামিনার উত্তর পেয়ে স্যার ওকে ধন্যবাদ দিয়ে বসতে বললেন। ঠিক তখনই ইফতি বলে উঠল, স্যার, ধন্যবাদটা তো মিশু প্রাপ্য। স্যার জিজ্ঞেস করলেন, কেন? মিশু তো সেমিনার হেল্পিং ভার্ব স্যার, হেল্পার বান্ধবী। মানে? উত্তরটা মিশুই বলে দিল, তাই বললাম। আমরা ভেবাচিকা খেয়ে বসে আছি। স্যার আমাকে দাঁড়াতে বললেন। আমি দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে আছি। স্যার বললেন, তুমি ওকে বলে দিয়েছো? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ স্যার। খুব পণ্ডিত হয়ে গেছে না? ক্লাসে বসে শুধু গল্প করো, আর কেউ পড়া না পারলে তাকে বলে দেওয়া হয়। সরি স্যার। চুপ করো, তোমার পণ্ডিতই দেখাবে এবার। স্যার বকা দিয়ে যাচ্ছেন। আমি রেগে বাঁকা চোখে ইফতির দিকে তাকালাম। ইফতি শয়তানি হাসি হেসে একবার চোখ মারলো। আমি তো একদম হতভম্ব। আমাকে বকা শুনিয়ে নিয়ে আবার চোখ মারা হচ্ছে। স্যার আমাকে এক নাগাড়ে 10টা প্রশ্ন করলেন। ভাগ্যিস উত্তরগুলো আমার জানা ছিল, নয়তো সেদিন আরো অনেক গালি খেতাম। স্যার বেরিয়ে যেতেই ইফতির সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলাম। বেচারা প্রতিটি লজিকের পর একটা করে শয়তানি মার্কা হাসি দেয় আর চোখ টিপ মারে। আমি হতভম্ব হয়ে যাই আর রাগের মাত্রা বাড়তে থাকে। এভাবেই বন্ধুত্ব হয়েছিল আমাদের। একদিন ক্লাস পার্টির ব্যাপারে কথা বলার জন্য ইফতি আমার নাম্বারটা নিয়েছিল। সেই থেকে শুরু SMS এ ঝগড়া। স্কুলে সারাদিন নানাভাবে আমাকে জব্দ করতো, আর বাড়ি ফেরার পর শুরু হতো SMS এ ঝগড়া। এভাবে একসাথে কলেজটাও শেষ করি।
ভার্সিটিতে দুজন আলাদা ডিপার্টমেন্ট হলেও প্রতিদিনই দেখা হতো, আর সাথে থাকতো আনলিমিটেড ঝগড়া আর খুনসুটি। দেখতে দেখতে অনার্স কমপ্লিট করলাম। বাসা থেকে বিয়ে ঠিক করে ফেললো আমার। ইফতিকে হেসে হেসে বিয়ের দাওয়াত দিলাম। বললাম, আমার বিয়েতে সব কাজ তোকে সামলাতে হবে, ডেকোরেশন থেকে শুরু করে সব। ইফতি হাসি মুখে বলল, যথাজ্ঞা মহারানী, তোর বিয়ে মানে আমার বিয়ে। বলি চোখ মারলো। আমিও খুশি মনে বিয়ের পরিকল্পনা করতে লাগলাম। কিন্তু যতই বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো, ততই ইফতির সাথে কথা কমে যেতে লাগলো। একটা সময় সারা দিনে একবারও ইফতির সাথে কথা হলো না। 3 দিন ওর সাথে কথা হয়নি। খুব খারাপ সময় কাটালাম। খাওয়া দাওয়া করিনি, গোসল করিনি, সারাক্ষণ আনমনা আর এলোমেলো হয়েছিলাম। কোথায় যেন একটা শূন্যতা আর হাহাকার। ইফতির সাথে সারাক্ষণই আমার ঝগড়া হতো, কিন্তু তবুও যে কোনো বিপদে একে অপরের পাশে ছিলাম। ওকে ছাড়া আমার একটা দিন কিভাবে কাটবে? সারাক্ষণ ইফতিকে মিস করতাম। বাবা আমাকে ডেকে বলল, তোর কি বিয়েতে মত নেই মা? মত থাকবে না কেন? তোমরা যোগ্য ছেলেই বেছে নিয়েছো। ছেলে ভালো, কিন্তু তোর কি অন্য কোথাও সম্পর্ক আছে? না আপু, নেই। কিন্তু কোথাও একটা সমস্যা তো আছে। যখন বিয়ের আলাপ হচ্ছিল তখন তো তুই হাসি খুশি ছিলি, কিন্তু ডেট ঠিক হওয়ার পর থেকেই দেখছি কেমন বদলে গেছিস। কি কোনো সমস্যা আমাকে বল। আপু, আমি নিজেও বুঝতে পারছি না। বাবাকে বল, আমি বুঝতে পারবো। তুই কি ইফতিকে? আমি আপুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম। এই কয়েকদিনে একবারও কাঁদিনি। সাধারণত সহজেই আমার কান্না আসেও না, কিন্তু সেদিন খুব কাঁদলাম। আর বাবাকে বললাম, আমি জানি না ওকে ভালোবাসি কিনা, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে ছাড়া নিজেকে মানতেও পারছি না। ও আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। বাবাকে আর কিছুই বলতে হয়নি। আমাকে না জানিয়ে আব্বু ইফতির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। যদিও ইফতি এখন কোনো কাজই করে না, সার্টিফিকেট প্রাপ্ত বেকার, তবুও বাবার আপত্তি ছিল না। ইফতির পরিবারও আমাকে অনেক ভালোবাসতো। তারাও খুশি হয়ে বিয়েতে সম্মতি হলেন। অতঃপর বিয়েটা হয়েই গেল। বেলকুনিতে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। নিজেকে খুব পূর্ণ মনে হচ্ছে। হঠাৎ পিছনে ফিরেই দেখি একটা সাদা পোশাক পরা ভূত 2 হাত নাড়িয়ে ডান্স করছে। মুখটা কালো, পাতিলের তলার মতো, জিভ বের করে বেঞ্চি কাটছে আর ডান্স করছে। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতেই দেখি ইফতি আমার মুখের উপর উপর হয়ে হাসছে। আমি উঠে বসলাম। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। ইফতি হেসে বলল, কি রে ভিতো ঘোড়ার ডিম? আমি ভয়ে কথা বলতে পারছি না। ইফতি হা হা করে হেসে বলল, ভূত দেখছিস? আমাদের বাসায় কিন্তু ভূত আছে। ভূত দেখেছি। ও বাবা গো, বাবা গো, মা গো বলে চেঁচিয়ে ইফতিকে জড়িয়ে ধরলাম। চোখ মেলেই দেখি ইফতির পিছনে একটা সাদা কাপড় আর একটা কালো মুখোশ। আমি চোখ বড় বড় করে তাকালাম। ইফতি আমাকে ছেড়ে দিয়ে সেগুলো এক হাতে ধরে বলল, এইগুলো ভূতের ড্রেস, তাই না? আমি একবার ইফতির দিকে তাকাচ্ছি, আরেকবার পোশাকটার দিকে তাকাচ্ছি। ইফতি বলল, ভূতের নাম কি জানাবো? ভূতটার নাম হচ্ছে ইফতানা, ইফতির ফিমেল ভার্সন। বলেই চোখ মারলো। আমি রেগে তার কটমট করে তাকালাম। ইফতি বলল, হ্যাঁ, তুই রাগিস না। তুই রাগলে তোকে আরো কালো দেখায়। এমনিতেই তো ব্ল্যাক বেঙ্গল ছাগল, রাগলে একেবারে পাতিলের তলার মতো লাগে। আমি ভয়ানক রেগে ইফতির চুল টেনে ধরলাম। ইফতির চেঁচাতে লাগলো। ইফতির চুল টানতে গিয়ে হাতে অনেক চুল উঠে আসলো। বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে বললাম, এখন মাথায় কোনো আইডিয়া আসছে না, কিন্তু এর পেনাল্টি তোকে আমি দিবই। ইফতি দাঁত বের করে হেসে বলল, তোর ব্রেইনে মরিচা ধরেছে, 1 মিনিট দাঁড়া। কথাটা বলি একটা চুইংগাম নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, এটা চিবোতে থাক, মস্তিষ্ক সচল হবে আর ভালো ভালো আইডিয়া আসবে। বলেই চোখ মারলো। আমি হাসবো না রাগ করবো বুঝতে পারলাম না। চুইংগাম মুখে দিয়ে চিবাতে লাগলাম। ইফতি বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। আমার রাগ কমে গেছে। ভাবলাম বিছানায় গিয়ে আমিও শুয়ে পড়ি, কিন্তু সেটা আর হলো না। বিছানার কাছে যেতেই ইফতি বলল, থাম বলছি, বিছানা উঠবি না। কেন? ব্রাশ করে এসে শুবি। তোর মুখে বৃষ্টি গন্ধ, বলেছি না? আমার আবারও রাগ উঠে গেল। হনহন করে এগিয়ে এসে মুখ থেকে চুইংগামটা বের করে ওর চুলে লাগিয়ে দিলাম। এবার বুঝুক কেমন লাগে। ইফতি চেঁচিয়ে বলল, এভাবে পেনাল্টি দিলে ওকে, ইফতির ডাবল পেনাল্টি খাবি তুই। কি করবি শুনি? দেখতেই পাবি, মহিলা ফেরাউন কোথাকার। খবরদার উল্টাপাল্টা গালি দিবি না বলে দিলাম।
100 বার দিব। এরপর আরো কিছু বলতে গিয়েও কি যেন ভেবে ইফতি থেমে গেল। মিষ্টি সুরে বলল, আচ্ছা বাদ দে সব, আমরা তো স্বামী স্ত্রী তাই না? আজ আমাদের বিয়ের রাত, আজকের রাতে ঝগড়া করাটা অশুভ। আমি মুখ বাঁকা করে তাকিয়ে আছি। ওর কথা এত মধুর লাগছে কেন? নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে আসছে। কিছু বললাম না, চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ইফতি বলল, ব্রাশ করলি না? আমি অগ্নি দৃষ্টিতে তাকাতে আর কিচ্ছু বলল না, মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বাকি রাতটা ঝগড়া ছাড়াই সিনেমাটিক ভাবে কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। ইফতিকেও জোর করে ডেকে তুলে নামাজ পড়তে বললাম। ও নামাজ আদায় করেই আবার ঘুমিয়ে পড়ল। নাস্তার টেবিলে যাওয়ার জন্য রেডি হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ ঠিক আছে কিনা দেখছিলাম। ইফতি পিছনে দাঁড়িয়ে আমার পিঠে কি যেন করছে। আমি জিজ্ঞেস করলাম, কি করছিস? তোর পিঠে শাড়িটা একটু কেমন ভাঁজ হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ইফতির দিকে তাকাতেও মিষ্টি করে হাসি দিল। আমি বের হয়ে রান্নাঘরে চলে আসলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সবাই আমাকে দেখে খিলখিল করে হাসছে। সেই কারণটা ঠিক বুঝতে পারছি না। আমি তো আয়নায় নিজেকে দেখে বের হলাম, তাহলে সমস্যাটা কোথায়? অনেকক্ষণ ধরেই খেয়াল করলাম সবাই আমাকে দেখার পর মুখটা টিপে হাসছে। সেদিকে গুরুত্ব না দিয়ে শাশুড়ি মাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। উনি হেসেই বললেন, তোকে কোনো কাজ করতে হবে না। দিন না আন্টি, আমিও একটু করি। আন্টি না, মা বলবা। আচ্ছা বলবো, কিন্তু একটু হেল্প করি আপনাকে। না, তুমি টেবিলে গিয়ে বসো। এমন সময় ইফতির ভাবি এসে হাতে দুটো প্লেট নিয়ে বলল, মা, এগুলো টেবিলে নিয়ে যাই। আমিও উৎসুক হয়ে বললাম, ভাবি আমাকে দিন। ভাবি হেসে বলল, তোমাকে কাজ করতে হবে না। ভাবির হাসি দেখে ভেবেচেকা হয়ে গেলাম। সবাই হাসছে কেন আমাকে দেখে? সন্দেহ জাগছে। নিশ্চয়ই ইফতি বাসায় কিছু একটা বলেছে। আমাকে জব্দ করতে তো ওর জুড়ি নেই। মুখ কাচুমাচু করে খাবার টেবিলে আসলাম। আমার শ্বশুর মশাই হেসে বললেন, মিশুমা, তোমাকে আমরা কোনো কাজ করতে দিব না। কেন আব্বু? উত্তরে আব্বু শুধু হাসলেন। আমার মেজাজ বিগড়ে যাচ্ছে। এই কেমন মুশকিলে পড়ে গেল। ইফতি এসে খাবার টেবিলে আমার মুখোমুখি বসে পড়লো। আমি জগ থেকে গ্লাসে পানি ঢালতে যাব, এমন সময় মা বললেন, আমি ঢেলে দিচ্ছি। আমি এবার হতভম্ব। কেউ আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, আবার হাসাহাসিও করছে। ইফতির উপর রাগ গর্জে উঠছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমি ইফতির দিকে তাকালাম। ও একবার শয়তানি মার্কা হাসি দিয়ে চোখ মারলো। এবার আমি পুরোপুরি নিশ্চিত একটা গন্ডগোল বাঁধিয়ে ফেলেছে ইফতি। কোনো মতে খাওয়া শেষ করে ভাবিকে ডেকে নিয়ে এসে কারণ জিজ্ঞেস করলাম। উত্তরে ভাবি হেসে বলল, মিশু, তোমার পিঠে একটা কাগজ ঝুলছে, তাতে লেখা, আমি খুব অলস, দয়া করে আমাকে কেউ কোনো কাজের কথা বলবেন না। বলেই ভাবি ফিক করে হেসে ফেললো। আমি তো তেলে বেগুনে জ্বলে উঠলাম। এত বড় প্যানিটি দিয়ে দিল। ভাবি কাগজটা খুলে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, দুনিয়ায় এত ছেলে থাকতে এই বান্দরটার লেজে ঝুলে পড়লা কেন? আমি কিছু বললাম না। ভয়াবহ রাগ হচ্ছে। ঘরে পায়চারি করতে করতে চিন্তা করতে লাগলাম, কিভাবে এর বদলা নিব। কিছুতেই রাগ কমছে না। প্রতিবেশীরা নতুন বউকে দেখার জন্য এসেছে। তাদের সামনে পুতুল সেজে বসে আছি আর ভাবছি কিভাবে ওকে নাচানো যাবে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেল। আজ বিকালবেলা হবে আসল খেলা। কে কাকে কয়টা গোল দেয় সেটাই দেখা যাবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে ইফতির মুখের অবস্থা কেমন হবে সেটা ভেবেই হাসি পাচ্ছে। রুমে এসে দেখি ইফতি মশাই ছবি এডিট করছে। ওকে দেখে রাগে ফুঁসতে লাগলাম। ইফতি বলল, কিরে লেডিওত্তা, দেখছিস আর জ্বলছিস, লুচির মতো ফুলছিস, ব্যাপারটা কি? হারামি, তোকে মজা দেখাবো। কোচি করবি তুই, মোল্লারদার মসজিদ পর্যন্ত। কি বললি? আমি মোল্লা? মোল্লা হয় ছেলেরা, তুই হচ্ছিস ফিমেল মোল্লা। ইফু, ভালো হবে না বলে দিচ্ছি। খারাপও হবে না, এখন চোখের সামনে থেকে দূর হ, কাজ করছি। এই কথা শুনে রাগের মাত্রা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু আগের মতো বাকযুক্ত ও করতে পারছি না। আবার ওকে জব্দ করতেও পারছি না। আগে এসব ব্যাপারে অনেক এক্সপার্ট ছিলাম। বিয়ের পর মগজে সত্যি মরিচিও ধরল না তো। ইফতি আমার হাতে একটা চাটনি দিয়ে বলল, নে খা। ইফতির প্রতি অনেক রাগ থাকলেও চাটনির লোভ এড়ানো গেল না। চাটনিটা নিয়ে মুখে দিলাম, কিন্তু মুখে লাগানোর সাথে সাথে
দুই ঠোঁট কেমন যেন জোড়া লেগে গেল। কথা বলার চেষ্টা করেও বলতে পারছি না, মুখ খোলাই যাচ্ছে না। চাটনিটার দিকে তাকিয়ে দেখি আঠা লাগানো। সর্বনাশ, আমার মুখ সেলাই করে দিল আঠা দিয়ে। এবার কথা বলবো কি করে? অগ্নি দৃষ্টিতে তাকালাম ইফতির দিকে। কথা বলতে পারবি না, দেখবি আর জ্বলবি, লজির মতো ফুলবি। ইফতি হাহা করে হেসেই চলেছে। আমি এক ছুটে বাথরুমে এসে মুখ ভালো করে ধুয়ে ফেললাম, তবুও আঠা যাচ্ছে না। সুপারগ্লু লাগিয়ে দিয়েছে কিনা কে জানে। হতভম্ব হয়ে রুমে আসলাম। ইফতি আমাকে দেখি চোখ মারলো। দেখ কেমন লাগে। চুপ থাক কুত্তা। তুই লেডি করতা, আমার চুলের চুইংগাম এখনো ছাড়ে নাই, বদলা নিব না। সকালবেলা আমার পিঠে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলি কেন? যাতে আমার বউটাকে দিয়ে কেউ কোনো কাজ করিয়ে না নেয়। বলে চোখ মারলো। আমাকে রীতিমতো সবার চোখে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। এখন আবার ঢপ মারা হচ্ছে। আজ বিকালে তোকেও নাচাবো ইফতি, বুঝবি কত পানিতে কত জল। আয়নায় তাকিয়ে দেখি আমার পুরো মুখে কালি, হাতেও কালি লেপটে আছে। বিকট এক চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাসার সবাই এসে হাজির। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মিশু? ইফতি বলল, আম্মু, মিশু মুখে লোশন দিচ্ছিল, কিন্তু আয়নায় তাকিয়ে দেখে লোশন আলগাতে হয়ে গেছে। সবাই হেসে উঠল। তার মানে এটা ইফতির কাজ, লোশনে কালি মিশিয়ে রেখেছে। এত দুষ্ট কেউ হয়? আমি রেগে ওর দিকে তাকালাম। ইফতি শয়তানি মার্কা হাসি হেসে চোখ টিপ মারলো। আমার আরো রাগ হচ্ছে, সবার সামনে কিছু বলতেও পারছি না। আমার শ্বশুর মশাই বললেন, তোদেরকে নিয়ে কি যে করবো। ইফতি জবাব দিল, আম্মু, আব্বু, আমি কি তোমার অফিসে বসবো নাকি নতুন কোনো চাকরি খুঁজবো? হঠাৎ চাকরি করার শখ জাগলো কেন? সদ্য বিয়ে করেছি, কাজ না করলে বউকে খাওয়াবো কি? বাবা বললেন, এমন ভাবে বলছিস যেন তোর বউ পৃথিবীর সবচেয়ে বড় খাদক। উপস্থিত সবাই হেসে উঠল। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। ইফতি বলল, তাই তো আব্বু, কোনো বেকার বিয়ে করতে চাইলে সবাই বলে বিয়ে করে বউকে খাওয়াবে কি। তার মানে তো বউই সবচেয়ে বড় খাদক, তাই না? এভাবে বলিস না, মহিলারা খেতে যাবে। তুই নতুন বিয়ে করেছিস, 2 মাস যা, তারপর কাজে যোগ দিস। ওকে আব্বু, আমরা কিন্তু হানিমুনে থাইল্যান্ড যাব, বলে দিলাম। আমাদের দেশে কি জায়গার অভাব? দেশের বাইরে যেতে হবে? ইফতি আমার দিকে তাকিয়ে বলল, আব্বু, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে নিয়ে দেশের মানুষকে দেখাতে চায় না, তাই বিদেশে যেতে চাইছে। আমি চেঁচিয়ে বললাম, আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল? না, তুই ছাগলি। আয়নাতে দেখ তো, তোকে ব্ল্যাক বিউটি লাগছে কিনা দেখ। আমি রাগে গর্জে উঠলাম। নিজেই আমার লোশনে কালি মিশিয়ে আবার আমাকে ব্ল্যাক বিউটি বলা হচ্ছে। বাবা বললেন, ইফতি, তোর মতো বান্দরের কপালে ছাগল জুটেছে, সেটাই তোর ভাগ্য। আমি ভেবাচিকা খেয়ে গেলাম। বাবার দিকে তাকালাম। বাবা আমাকে ছাগল বলল। কি হচ্ছে এসব? সকলে হাসছে। ইফতি বলল, আব্বু, আমি বান্দর, এটা তুমি বলতে পারলা? বান্দরের ছেলে তো বান্দরই হবে। এই কথা শুনে আমার শাশুড়ি মা চেঁচিয়ে বাবাকে বললেন, খবরদার, আমাকে বান্দর বলবা না। নাউজুবিল্লাহ, তোমাকে বান্দর বই নাই তো, আমি নিজেই নিজেকে বললাম। সবাই হো হো করে হেসে উঠল। এর চেয়ে মজার কথা যেন আর হতেই পারে না। আমিও হাসছি। এদের পরিবারটা আসলেই অনেক সুন্দর। মা বললেন, বাপও যেমন, ছেলেটাও তেমনি হয়েছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মিশুমা, তুই হাত মুখ ধুয়ে আয়, দেরি হলে কালি তুলতে কষ্ট হবে। আমি ইফতির দিকে তাকিয়ে চোখ রাঙালাম। ছেলেটা এমন কেন? ফ্রেশ হয়ে বাইরে আসলাম। রান্নাঘরে এসে দেখি ভাবি কি যেন রাঁধছে। জিজ্ঞেস করলাম, কি রাঁধছো ভাবি? আর বলো না মিশু, তোমার ভাইয়া কিছু খেতে পারছে না, ওর জন্য স্যুপ বানালাম। স্যুপের কথা শুনে আমার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। ইফতি সারাক্ষণই আমাকে তেলাপোকার স্যুপ বলে খেপাতো। আজ ওকে তেলাপোকার স্যুপ খাইয়ে ছাড়বো। ভাবিকে বললাম আমার জন্য এক বাটি স্যুপ রাখতে। তারপর তেলাপোকার খোঁজে স্টোর রুমে চলে আসলাম। একটা পুরনো কাঠের বাক্সে অনেকগুলো তেলাপোকা পেয়েও গেলাম। 4-5টা তেলাপোকা নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এক বাটি স্যুপ নিয়ে তাদের তেলাপোকাগুলি দিলাম ছেড়ে। বাহ, স্যুপের সুইমিং পুলে তেলাপোকা সাঁতার কাটছে। কি সুন্দর দৃশ্য। স্যুপ নিয়ে রুমে চলে আসলাম। ইফতি বিছানায় উপর আছোয়া অবস্থায় ফেসবুকিং করছে। মিষ্টি কণ্ঠে বললাম, ইফু, হ্যাঁ বলো। তোর জন্য একটা খাবার এনেছি, হা কর, খাইয়ে দিই। এখন কিছু খাবো না।
প্লিজ ইফু, অনেক কষ্ট বানিয়ে আনলাম। ইফতি একবার তাকালো আমার দিকে, আমার ইনোসেন্ট মার্কা চেহারা দেখে বলল, আচ্ছা খাইয়ে দে। আমি পুলকিত হয়ে ওর মুখে 1 চামচ তুলে দিলাম। ইফতি খেয়ে বলল, বাহ, ভালোই বানিয়েছিস। হ্যাঁ তুই খা। আবারও 1 চামচ তুলে দিলাম ওর মুখে। পরপর 4 চামচ খাইয়ে দেওয়ার পর বললাম, এবার তুই নিজে নিজে খা। তুই খাইয়ে দে, আমি ফেসবুক চালাচ্ছি। আরে আমার কাজ আছে, নিজে হাত দিয়ে খা না ইফু। আচ্ছা দে। আমি সুপের বাটিটা ইফতির হাতে দিলাম। বাটিটার দিকে তাকিয়ে ইফতির চোখ স্বাভাবিকের চেয়ে 4 গুণ বড় হয়ে গেল। সুপের উপর মরা তেলপোকা ভেসে বেড়াচ্ছে। চেঁচিয়ে বলল, এইগুলা কি? তেলপোকার স্যুপ। কি? ইফতি লাফিয়ে উঠে মুখ কেমন করতে লাগলো। ওর মুখের ভঙ্গি দেখে আমি হাসিতে ফেটে উঠলাম। ইফতি ওয়াক করে উঠলো। আমি বাথরুম দেখিয়ে দিয়ে বললাম, বাথরুম এই দিকে। ইফতি ছুটে বাথরুমে চলে গেল। আমি কিছুতেই হাসি থামাতে পারছি না। একবার ও আমাকে ব্যাঙ রান্না করে খাইয়েছিল, আজ বুঝো কেমন লাগে। কিছুক্ষণ পর ইফতি এসে ধপ করে চেয়ারে বসে পড়লো। ওকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। বললাম, কি রে, কি হয়েছে? তুই কথা বলবি না ডাইনি। হিহিহি, স্যুপ ভালো হয়নি? হ্যাঁ, যথেষ্ট ভালো হয়েছে। এত বেশি ভালো হয়েছে যে আমার হজমের চেয়েও বেশি কিছু হয়ে যাচ্ছে। এ মা, কি হয়েছে? বদ হজম। আমি হো হো করে হেসে উঠলাম। প্রচুর মজা পাচ্ছি। ইফতি বলল, অনেক বমি করছি রে মিশু। বমি করলি কেন? কোনো সুখবর? আমি বুঝি মা হব? ইফতি খেপে গিয়ে আমার দিকে তাকালো। আমি এবার ওর স্টাইলে শয়তানি মার্কা হাসি দিয়ে চোখ মারলাম। ইফতি বলল, তুই একটা টেম্পো। হি কেন? মা হবি তুই আর বমি করবো আমি? হি হি হি। দূর হ আমার চোখের সামনে থেকে। এই পেনাল্টি তোকে দিবই মিশুর বাচ্চা মিশু। আমি মিশু না, আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল, পৃথিবীর সবচেয়ে বড় খাদক। যাবে এখান থেকে। আমি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলাম। আজ খুব জব্দ হয়েছে বিচারা ইফতি। আজ বৌভাত। সারা বাড়িতে মেহমান গিজগিজ করছে। আমার কোনো কাজ নেই, তাই নিচে নিচে বেড়াচ্ছি আর মনে মনে ফোন দিয়াচ্ছি কিভাবে ইফতিকে জব্দ করা যায়। বারান্দায় অনেকগুলো প্লাস্টিকের চেয়ার রাখা। চেয়ার দেখে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেল। এই চেয়ারে আঠা লাগিয়ে ইফতিকে বসতে দেব। বসার পর যখন উঠে দাঁড়াবে, চেয়ারটা ওর পিছনে লেগে যাবে। দারুণ মজার হবে ব্যাপারটা। যেমনই ভাবা তেমনই কাজ। পুরো চেয়ারে খুব করে আঠা লাগিয়ে দিলাম। মজবুত ভাবে লেগে যাবে ইফতি আর চেয়ার। এখন যেভাবেই হোক ইফতিকে এখানে বসাতে হবে। মাথা তুলে তাকিয়ে দেখি ইফতি ভাবিদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। এটাই সুযোগ, এক্ষুনি ওকে চেয়ারে বসিয়ে ছাড়বো। চেয়ারটা নিয়ে গিয়ে ওকে বললাম, দাঁড়িয়ে আছিস যে, বস এখানে। বলা মাত্রই ইফতি চেয়ারে থপ করে বসে পড়লো। আমার মনে লাড্ডু ফুটছে। এবার বুঝবে মজা কাকে বলে। আসন্ন মজাদার দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। একজন ভাবে জিজ্ঞেস করলো, মিশু, তোমাদের দুজনের বোঝাপড়া কেমন? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। হঠাৎ এই প্রশ্ন। শুধুই কি খুনসুটি হয় নাকি সুখ দুঃখ ভাগাভাগি হয়? সবই হয় গো ভাবি, শুধু প্রেমটাই হয় না। কেন? ইফতি বলল, এই ব্ল্যাক বেঙ্গলটা সাগরের সাথে প্রেম করবে কে? আমি ইতি জীবনের প্রেমে পড়বো না। আমি চেঁচিয়ে বললাম, বিয়ে করলি কেন কুত্তা? তোকে করুণা করে বিয়ে করেছি। তোর মতো হাফ টিকিটকে আমি ছাড়া কে বিয়ে করবে? আমি হাফ টিকিট? জি, 3/4। ইফু, ভালো হবে না বলে দিচ্ছি। কি হবে তাহলে? দাঁড়ালেই বুঝবি। দাঁড়াও না বাবু, দাঁড়াও। ইফতি দাঁড়িয়ে পড়লো। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। চেয়ারটা ইফতির পিছনে লেগে গেছে। খুশিতে হাত তালি দিতে লাগলাম। ইফতি বসে তো চেয়ারও বসে, ইফতি দাঁড়িয়ে পড়ে তো চেয়ারটাও ওর পিছনে আটকে থাকে। ভারী মজাদার দৃশ্য। ঘর শুদ্ধ সবাই হেসে উঠলো। আমি তো হাসতে হাসতে কড়াগাড়ি খাচ্ছি। মা এসে বলল, এ কি ইফতি, চেয়ার আটকে গেল কিভাবে? ইফতি আটকে উঠলো। আম্মু, ওই ডাইনিটার ডাইনামো এটা। ডায়নামো। সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো। অবশেষে অনেক টানাটানির পর ইফতি আর চেয়ারটাকে আলাদা করা হলো। কিন্তু ইফতির পাঞ্জাবির কিছু অংশ ছিঁড়ে চেয়ারে লেগে গেছে। ওর আগে ফুসতে ফুসতে রুমে চলে গেল। আমার শ্বশুর মশাই আমাকে বলল,
বান্দরটাকে দারুণ জব্দ করা হয়েছে, কিন্তু মিশু, এবার ইফতি তোমাকে কিভাবে পেনাল্টি দেয় দেখো। প্রস্তুত থাকো। বাবা, 8 বছর ধরে তো এরকমই সহ্য করে আসছি। ফ্রেন্ড আর সমবয়সী রিলেশনগুলো খুব মজার হয়। হ্যাঁ, কিন্তু অবশ্যই আপনার মতো বাবা থাকতে হবে। বলি বাবাকে জড়িয়ে ধরলাম। এই পরিবারটা আমার খুব আপন, যেন নিজেরই বাবা মা। রুমে এসে দেখি ইফতির অবস্থা বগলের তলে বিষ ফোড়ার মতো, বারবার টয়লেটে ছুটছে। আমি হেসে বললাম, কি সমস্যা? বারবার যাচ্ছি, এটা তো তেলাপোকার সুপার ফল। আহারে, কতবার গিয়েছি জানিস? বারবার যাস কেন? বাথরুমে গিয়ে বসে থাকলেই পারিস। বালিশ নিয়ে যা, ওখানেই ঘুমাস। বলেই শয়তানি মার্কা হাসি দিলাম। ইফতি রেগে বলল, খুব মজা তাই না? ওয়াই নট? তোকে আমি তেলাপোকার ডান্স করাবো মিশু, মনে থাকে যেন। ওকে ওকে, মিশু অলওয়েজ রেডি। অনেক আনন্দ ও হৈহুল্লের মধ্যে দিয়ে বৌভাতের প্রোগ্রাম শেষ হলো, কিন্তু ইফতির অবস্থা ভয়ানক। পাতলা পায়খানার প্রকোপে বেচারা শান্তি মতো বসতেও পারছিল না। আমার একদিকে হাসি পাচ্ছে, অন্যদিকে রাগ হচ্ছে নিজের কাজের জন্য। আর যাই হোক, ইফতির কষ্ট আমার সহ্য করতেও কষ্ট হয়। রাত্রিবেলা বসে বসে গয়নাগুলি খুলে রাখলাম। ইফতি এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি লজ্জায় নীল হয়ে বললাম, হঠাৎ কি হলো? তুই আমার বউ মিশু। হুম। জানিস, আমার বিশ্বাসই হচ্ছে না তুই আমার নিজের বউ। তোকে সারা জীবনের মতো করে পাবো, এটা কখনো আমি কল্পনাই করিনি। আমিও তো কখনো ভাবিনি তোর সাথে আমার বিয়ে হবে। আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আমি হেসে পিছনে ফিরে ইফতির দিকে তাকালাম, কিন্তু ওর দিকে তাকানো মাত্রই ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। এই কে? এটা তো ইফতি নয়, সানডে হরর স্পেশালের ভূতের মতো দেখতে। ও বাবা গো, দাঁতগুলো কি বড় বড়, মুখে রক্ত লেগে আছে, চুলগুলো খাড়া খাড়া, কপালে ভুতুরে দাগ, গাল কাটা। বাবা গো, আমি শেষ। শেষ হয়েও শেষ হয়নি। ভেবেছিলাম মরে টরে গেছি, কিন্তু না। চোখ মেলে দেখি ইফতি আমাকে ধরে রেখেছে। বারবার ভুট্টার চেহারা চোখের সামনে ভাসছে। ভালো করে ইফতির দিকে তাকালাম। এটা আসলে আমার ইফতি তো, নাকি কোনো ভূত? ও বাবা গো, আমি আবারও চেঁচিয়ে উঠলাম। ইফতি বলল, কি হয়েছে মিশু? তুতলাচ্ছিস কেন? কি হয়েছে বল। ভূত দেখেছিস? শোন, আমাদের বাসায় ভূত আছে, অশরীরী আত্মা আছে, আবার মাঝে মাঝে শরীরে একটা নিয়েও আসে। আমার গলা শুকিয়ে গেল ভয়। সত্যি কি ভূত আছে নাকি? কালকে তো ইফতি ভূত সেজেছিল, কিন্তু আজকের ভূতটা আসল না নকল? ভয় কাঁপতে কাঁপতে ইফতির বুকে মুখ লুকালাম। ইফতি খিলখিল করে হাসছে। অনেকক্ষণ নীরবে কেটে যাওয়ার পর ইফতি আমাকে ছেড়ে দিয়ে বলল, মেয়েদের এই ন্যাকামি আমার অসহ্য লাগে। আমি ভ্যাপাচিকা খেয়ে বললাম, ন্যাকামি মানে? এই যে ভূত ভূত বলে ভয়ে কাঁপছিস, পৃথিবীতে ভূত বলতে কিছুই নাই। তাহলে ওই ভূতটা? এটা তো ইফতারা, কাল বলিনি তোকে? এটা ইফতের ফিমেল ভার্সন। তার মানে তুই আবার আমাকে ভয় দেখালি? ভয় পাইয়ে দিয়ে আবার বলছিস মেয়েদের ন্যাকামি সহ্য হয় না? ইফতির চোখ মারলো। আমি রেগে ওর দিকে তাকিয়ে আছি। এমন সময় পিঠে কি যেন নড়াচড়া করছে। পিঠে হাত দিয়েই চেঁচিয়ে উঠলাম। আমার চুলের বেনিতে কি যেন একটা। বেনিটা সামনে নিয়ে আটকে উঠলাম। আমার লম্বা চুলের বেনির শেষে একটা ইঁদুর ঝুলছে। ইফতি ইঁদুরটাকে আমার চুলের সাথে বেঁধে দিয়েছে। আমি হাসবো না রাখবো বুঝতে পারছি না। ইঁদুরটা লাফালাফি করছে আমার চুলে। হাত দিয়ে ধরতেও পারছি না, আবার চুপচাপ দেখতেও পারছি না। ইঁদুর বাবাজি সমান তালে আমার চুলে নাচানাচি করছে। ইফতি খিলখিল করে হাসছে। আমি তো একেবারে থ। এই কেমন ফাজলামি! আমি রাগি রাগি চোখে তাকিয়ে আছি দেখে ইফতি নিজেই আমার চুল থেকে ইঁদুরটা খুলে নিল। তারপর ইঁদুরের লেজ ধরে আমার মুখের সামনে সেটা ঝুলিয়ে নাচতে লাগলো। আমি আটকে উঠলাম। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ইফতি জানলা খুলে ইঁদুরটা ফেলে দিয়ে এসে আমার পাশে বসলো। আমি বললাম, সাবান দিয়ে হাত ধুয়ে আয়। হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে হবে না। হুইল ভীম যা পারিস তাই দিয়ে ধুয়ে আয়। ইফতি হাতটা আমার নাকের উপর ধরে বলল, দেখ কেমন গন্ধ। আমি চেঁচিয়ে উঠলাম, যাবি তুই? ইফতি হো হো করে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। ও বেরিয়ে আসার পর বললাম, কি রে, এখন শরীর কেমন? অনেকটাই ভালো। ইফতি এসে আমার সামনে বসলো। ওর দিকে তাকাতেই চোকাচোকি হলো।
মুখ ধুয়ে এসেছে, মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, কপালের চুলের সামনের দিকটা ভেজা। খুব মিষ্টি দেখাচ্ছে ওকে। কেমন মায়াবী চাহনিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখের দিকে তাকিয়ে আমার কেমন যেন লাগতে শুরু করেছে। বুকের ভিতরে ধুকপুকানিটা বাড়তে শুরু করেছে। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। এর আগে কখনো ইফতিকে দেখে এমন হয়নি, আজই প্রথম। তাই অনুভূতিটা নতুন, দৃষ্টি ফেরাতে পারছিলাম না। অনেকক্ষণ তাকিয়ে রইলাম দুজন দুজনের দিকে। আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গেছে। ইফতির প্রেমে পড়ে যাচ্ছি নাকি? আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। ইফতি একটু কাছে এগিয়ে আসলো। আমার হার্টবিট আরো বেড়ে গেল। এবার ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। ইফতি একটু একটু করে কাছে এগিয়ে আসতে লাগলো। আমি মাথা নিচু করে নীরবতা পালন করছি। ইফতি আমার একদম কাছে চলে আসলো। তারপর দু হাতে আমার মুখটা ধরলো। আমি লজ্জায় নীল হয়ে উঠলাম। ইফতির উষ্ণ হাতের স্পর্শে কেমন যেন ভালো লাগা কাজ করছে। শরীর শিউরে উঠলো আমার। ইফতি দু হাত দিয়ে আমার মুখটা ওর মুখের কাছে নিয়ে আসলো। তারপর ফিসফিস করে বলল, আমি তোর কত কাছে এসেছি। আমি লজ্জায় চোখ বন্ধ করে আছি। ইফতি বলল, কখনো কি ভেবেছিলি এত কাছে আসবো? আমি মাথা নাড়ালাম। ইফতি বলল, আর একটু কাছে আসি। আমি লজ্জায় কথা বলতে পারলাম না। মাথা নেড়ে না বললাম, একটু। হুম। ইফতি বারণ শুনলো না, আরো কাছে টেনে নিল। আমার শরীরের সমস্ত ইন্দ্রিয় শিহরিত হচ্ছে। এমন সময় মোবাইলটা বেজে উঠলো। দুজনেই চমকে উঠলাম। ইফতি বিরক্তির সুরে বলল, ফোন আসার আর সময় পেল না। আমি হেসে ফোনটা হাতে নিলাম। আম্মু কল দিয়েছে, কিন্তু রিসিভ করার আগেই ফোনটা বন্ধ হয়ে গেল। চার্জ নেই ফোনে। ইফতি বলল, ভালো হয়েছে, মোবাইল রাখ ওইদিকে। আমি হেসে বললাম, চার্জে লাগিয়ে দিই। না, পরে দিস। ইফতির চোখের দিকে তাকিয়ে আমি লজ্জা পেয়ে হাসলাম। ও বলল, কি রে মিশে পাগলি? কিছু না। ইফতি গান গেয়ে উঠল। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। ইফতি গান গেয়েই চলেছে। আমার এত বেশি ভালো লাগছে যা বলে বোঝানো সম্ভব না। ফোনটা নিয়ে এসে চার্জে লাগিয়ে দিলাম। আমার মুখে প্রশান্তির হাসি। কিন্তু চার্জে লাগিয়ে দেওয়ার সময় ঠিক কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার শরীর কেঁপে উঠলো, মাথা ঝিমঝিম করে উঠলো, হাতটা যেন কেটে নিল এমন মনে হচ্ছে। শরীরে ইলেকট্রন চলে এসেছে হয়তো। বুঝতে পারলাম বিদ্যুৎ শক লেগে গেছে। হাত ছড়িয়ে নিলাম ঠিকই, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। মাথা ঘুরে উঠল। অনেক দূরে ছিটকে পড়ে গেলাম। মেঝেতে পড়ে যাওয়ার মাত্রই মাথায় আঘাত পেলাম। হাতটাও অবশ হয়ে যাচ্ছে। সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। সব শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। আর কিছু বলতে পারলাম না। অচেতন হয়ে পড়লাম। চোখ মিলে তাকিয়েই নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। শরীরে যন্ত্রণা হচ্ছে, মাথাটা ভারী হয়ে আছে, ডান হাতটা যেন অবশ হয়ে আছে। খুব দুর্বল বোধ করছি। মাথা ঘুরে তাকিয়ে দেখি ইফতি চেয়ারে বসে মাথা নিচু করে আছে। আমি উঠে বসার চেষ্টা করলাম। একটু কষ্ট হলেও উঠে বসলাম। তারপর ডাকলাম, ইফতি। ইফতি মুখ তুলে তাকালো। ওর চেহারা দেখে চমকে উঠলাম। এ কি হাল হয়েছে চেহারার? মুখটা শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো। দেখেই বোঝা যাচ্ছে খুব টেনশনে ছিল। উঠে এসে অনেকক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল আমার দিকে। তারপর চোখের পানি ছেড়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই প্রথম ইফতিকে কাঁদতে দেখছি। বললাম, এই পাগল, কাঁদছিস কেন? আমার তো কিছুই হয়নি। ইফতি চোখ মুছে বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচতাম? আমার কিছু হয়নি তো, এই তো আমি ভালো আছি। হয়নি, কিন্তু হতে পারতো। আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে কাল থেকে কিচ্ছু বুঝতে পারছি না। পাগলের মতো ঘুরছি শুধু। আমার মেজ হতেছে ইলেকট্রিক শককে মারা গেছে। এখন ভয়ের কিছু নেই, শুধু মাথায় একটু ব্যথা পেয়েছি আর হাতে। আর কিছু হয়নি আমার ইফু। আমি মরে যেতাম তোর কিছু হলে। ইস রে, মরতে হবে না। দেখ, অন্য ছেলের সাথে বিয়ে হতে গিয়েও তোর সাথে হলো। তোর কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। ইফতি আবারও চোখ মুছল। আমি একটু এগিয়ে আসার চেষ্টা করতেই ইফতি নিজেই এগিয়ে এসে আমার হাত ধরল। বললাম, খুব ভয় পেয়েছিলি, সেটা বুঝতেই পারছি। কাল তুই মেঝেতে ছিটকে পড়ার পর আমি হতবাক হয়ে দেখছিলাম তোকে। তোর মুখটা বিকৃত হয়ে যাচ্ছিল, কষ্টে ছটফট করছিলি তুই। বিশ্বাস কর, আমারও ঠিক ততটাই কষ্ট হয়েছে। আমিও তোর মতোই ছটফট করছিলাম,
কিন্তু যখন তুই একেবারে অচেতন হয়ে পড়লি, আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে ছেড়ে। ইফতি আর কিছু বলতে পারলো না, কেঁদে ফেললো আবারও। আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, কাঁদবি না তো মেয়েদের মতো। তুই আর কখনো ইলেকট্রিক লাইনে হাত দিবি না, বলে দিলাম। কেন? শোন, মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে। যদি কোনো অ্যাক্সিডেন্টে মরণ লেখা থাকে তো। ইফতি আমার মুখে হাত দিয়ে বলল, এমন কথা বললে আমি নিজেই তোকে মেরে ফেলবো একদম। তোর চেহারা এমন উৎভ্রান্তের মতো দেখাচ্ছে কেন? বউ মরলে বুঝি এমন হবি? না, আমার কিছু হবে না। তুই আমার 40 দিনের মধ্যে আরেকটা বিয়ে করে ফেলবো। তাহলে এক্ষুনি মেয়ে ঠিক করে রাখ। কেন? এই যাত্রায় বেঁচে গিয়েছি, কিন্তু এর পরের বার সত্যিই মরে যাব। ইফতি রেগে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে গেলাম। ইফতি আমার মাথাটা ওর বুকে চেপে ধরলো। আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে ওর বুকেই পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা। আমার পুচকে শরীরটা ওর শরীরের সাথে মিশে এক হয়ে গেল। অনেকক্ষণ নীরবে কেটে যাওয়ার পর ইফতি আমাকে ছেড়ে দিয়ে বলল, তুই এত মিষ্টি কেন রে? আমি হাসার চেষ্টা করে বললাম, কেন? তোকে জড়িয়ে ধরে এত ভালো লাগে কেন? ইফতির কথায় খুব মজা পেয়েছি, হাসি থামাতে পারছি না। ইফতি বাসায় ফোন দিয়ে আমার জ্ঞান ফেরার কথা জানালো। কিছুক্ষণের মধ্যেই শ্বশুরবাড়ির সবাই এসে হাজির। শাশুড়ি মা খাবার রান্না করে নিয়ে এসেছেন, কিন্তু ইফতি কাউকে খাইয়ে দিতে দিল না। নিজেই আমার পাশে বসে আমাকে তুলে খাওয়াতে লাগলো। আমি বললাম, কি রে, তুই আবার তেলাপোকার স্যুপ খাওয়াবি না তো? খাওয়াবো। তাহলে কিন্তু হসপিটালের বেডে হেগে লেডা বেডা করে ফেলবো। আমার কথা শুনে সবাই হেসে উঠল। ইফতি বলল, এই অবস্থায় তোর মুখে রসিকতা আসছে মিশু? তোর বউ না? ইফতি কিছু বলল না। বাবা বললেন, ওরা থাক, আমরা বাহিরে যাই। তারপর সবাই বেরিয়ে গেল। ইফতি একটু কাছে এসে বলল, একটু আগে যে নার্সটা এসেছিল ওকে ভালো লাগছে, লাইন করে দে না। আমার মেজাজ গরম হয়ে গেল। আমি ওর বউ, এটা কি ভুলে গেছে ইফতি? ও বলল, কি দেখছিস শকুনের মতো? আমি শকুন? শকুনের নানি তুই, লেডি কোত্তা কোথাকার। আমি হাসলাম। এই তো ইফতি স্বাভাবিক হয়েই গেছে, কিন্তু তবুও কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছে ওকে। আমি জানি ইফতি না খেয়ে আছে, তাই ওকেও খেতে বললাম। খাওয়া শেষ হলে ইফতি হাত ধুয়ে এসে পাশে বসলো। বললাম, আমি আজই বাড়ি যাব। মাথা খারাপ? না, পেট খারাপ। মানে? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, বাড়ি যাব আমি। স্যালাইন লাগাবে তোর শরীরে, ডক্টর যেতে দেবে না। বাসায় গিয়ে স্যালাইন দিব। প্লিজ ইফো, বাড়ি যাব। মিশু, পাগলামি করিস না। না না, তুই এখানে থাকলে ওই মহিলা নার্সকে লাইন মারবি, এটা আমি হতে দিতে পারি না। এজন্য ভয় পাচ্ছিস? তোকে বিশ্বাস নেই ভাই। আমি তোর ভাই। আমি জিব্বায় কামড় দিয়ে বললাম, ভুলেই গেছি, তুই আমার বর। বরকে কেউ তুই বলে? যাই হোক মিশু, তুই অসুস্থ, চুপচাপ শুয়ে থাক, এত কথা বলবি না। বলবো, 100 বার বলবো। বলবি না, চুপ থাক। না না না, আমি কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কথা বলতে বলতে তোকে পাগল করে দিব। আমি তোর মুখ বন্ধ করে দিব মিশু। কিভাবে? দেখতে চাস? দেখ। ইফতি উঠে এসে আমার মাথাটা ধরে ফেললো, তারপর ওর মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলো। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। ধুকপুকানিটা বাড়তে শুরু করলো, কেমন যেন অনুভূতি হচ্ছে। ইফতি একদম কাছে চলে এসেছে। ঠিক এই মুহূর্তে দরজা খুলে ডাক্তার প্রবেশ করলো। ইফতি আমাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। মনে মনে রাগও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। এটা কিছু হলো? ইফতি যখনই আমার কাছে আসতে চায় তখনই একটা না একটা বাধা। অসহ্য। ডাক্তার অনেকক্ষণ আমাকে দেখলেন, অনেক মন্তব্য করে চলে গেলেন। আমি ইফতির দিকে তাকালাম, তারপর শয়তানি মার্কা হাসি দিয়ে চোখ মারলাম। ইফতি এগিয়ে এসে বলল, তুই একটা শনি। কেন? কারণ তোর নাম মিশুমণি, আর আমার মণি নামের মেয়েরা শনি হয়, বুঝলি? আমি হাসলাম। ওর রাগ করার কারণটা বুঝতে পেরেছি। ইফতি বেরিয়ে গেল ডাক্তারের সাথে কথা বলার জন্য। ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। তাই জেদ করে বিকালবেলা হসপিটাল থেকে বাসায় ফিরলাম, আমার বাবার বাড়ি। ইফতিও সাথে এসেছে। শ্বশুর বাড়িতে এটা ওর প্রথম নায়র।
ভাবতেই হাসি পাচ্ছে। আগে 2 দিন পর পরই ইফতি আমাদের বাসায় আসতো, কিন্তু তখন আমি ছিলাম ওর বন্ধু, আর আজ আমি ওর স্ত্রী। দারুণ মজার ব্যাপার। ঘুমানোর আগে আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি করতে লাগলাম। ইফতি এসে নিজেই বেনি করে দিতে দিতে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, হানিমুনে যাব। এত তাড়া কেন মশাই? শুধু তুই আমার, আমি হারিয়ে যাব। আমি না তোর ফ্রেন্ড? ছি, ফ্রেন্ড কি এসব বলা যায়? তুই আমার ফ্রেন্ড? বউকে কেউ তুই বলে? আর আমি তো তোর ফ্রেন্ডই, তাই না? ইফতি খেপে গিয়ে তাকালো আমার দিকে। আমি হেসে চোখ মারলাম। কিছু বুঝে ওঠার আগে ইফতি আমাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে এসে শুয়ে দিল। আমি লজ্জায় নীল হয়ে উঠলাম। আমি লজ্জায় নীল হতে হতে বেগুনি হতে শুরু করেছি। ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে, খুব দ্রুত হার্টবিট হচ্ছে। এত জোরে লাফাচ্ছে যে আরেকটু জোরে হলে বুঝি হার্ট ফেটে যাবে। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। এমন সময় কে যেন লজ্জায় কড়া নাড়লো। আমি চেঁচিয়ে বললাম, কে? ওপাশ থেকে আমার গলা ভেসে আসলো, মিশু, বাইরে আয়, দেখা যাক কে এসেছে। ইফতি রেগে আমাকে ছেড়ে দিয়ে বলল, যা ভাগ, দৌড় আমার চোখের সামনে থেকে। তুই আসলে একটু শোনি। আমি হেসে বললাম, একটু দাঁড়া, কে এসেছে দেখেই চলে আসছি। বসার ঘরে এসে দেখি কাজী মৈত্রী ভাই। মৈত্রী সাহেব আমার তো ভাই, অর্থাৎ মামাতো, চাচাতো, খালাতো, ফুপাতো কিংবা নানাতো, এসব ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাই। দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমরা ছোটবেলা থেকেই আমাদের বাসায় অনেক আসতেন, তাই আমার সাথে সম্পর্কটা অনেকটাই ভালো। আমি হেসে বললাম, আপনি? কেমন আছো মিশু? সদ্য বিবাহিত বউরা যেমন থাকে, আপনার কি অবস্থা বলুন? ভালো। তোমার শরীর কেমন এখন? আমি তো ভালোই ফিল করছি। তা আমার বিয়েতে আসেননি কেন? ওই তো চেন্নাই। আপনার চেন্নাই বলে আসেননি, লুঙ্গি পরে আসতেন। আরে বাবা, চেন্নাইতে ছিলাম, তাই আসতে পারিনি। গতকাল এসেছি। শুনলাম তুমি নাকি কারেন্ট শর্ট খেয়েছো, তাই রাতে আসলাম। আমি হেসে বললাম, খুব ভালো করেছেন। ইফতির সাথে দেখা করবেন না? আপনি বসুন, ওকে ডেকে আনছি। আগে তোমার সাথে একটু গল্প করি। আমি মনে মনে বললাম, গল্প করার মতো মুড নাই, যত তাড়াতাড়ি পারেন ঘুমান গিয়ে, বিরক্ত হচ্ছি। কিন্তু মুখে বললাম, আচ্ছা ঠিক আছে, কাল অনেক কথা হবে, আজ ঘুমাবো। ও আচ্ছা, তাহলে ইফতির সাথেও কালকে কথা বলবো। তুমি কি ঘুমাও? ওকে, গুড নাইট। আমি রুমের দিকে পা বাড়ালাম। মৈত্রী পিছন থেকে ডেকে বলল, এসো একটু দাঁড়াও, বিদেশ থেকে এনেছি তোমার জন্য। আমি মনে মনে বললাম, ভালো করেছেন, এবার হাতটা ছেড়ে দিয়ে আমাকে উদ্ধার করুন। কিন্তু মুখে বললাম, থ্যাঙ্কস, খুব সুন্দর। আচ্ছা, এবার কি ঘুমাও। বেস্ট উইশ ইওর ম্যারিড লাইফ। থ্যাঙ্কস। মুখে হাসি ফুটিয়ে রুমের দিকে আসলাম। ইফতি রাগি রাগি মুখে দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি রে, এখানে কেন? তোর প্রেম করা দেখলাম। কি বললি? ভালো তো, হাতে ঘড়ি পরিয়ে দিল। তোর বিয়ের পরেও পুরোনোটাকে ছাড়তে পারলি না। অবশ্য পুরোনো প্রেম অত সহজে কি ভোলা যায়? আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। মিথ্যা অপবাদ কিছুতেই সহ্য করা যায় না। বললাম, মুখে লাগাম দে। আমার মুখটা ঘোড়ার চামড়া নয়। আমি রুমে এসে ঘড়িটা খুলে রাখলাম। ইফতি এসে সেটা হাতে নিয়ে বলল, অনেক দামি মনে হচ্ছে। গুড। শনিফু, তুই ভালো করেই জানিস মৈত্রীর সাথে আমার ভাই বোনের মতো সম্পর্ক। অযথা অপবাদ দিবি না। সেটা তো দেখলামই, অনেক গল্পে মৈত্রী তোর নায়কের নাম ছিল। ভাবতাম গল্প তো গল্পই, বাস্তবে তো উনি সত্যি তোর নায়ক, সেটা আর জানতাম না। আজ নিজ চোখে দেখলাম। আমি রেগে গেলাম। আমি জানি ইফতি অযথা ঝগড়া লাগানোর জন্য এসব বলছে, কিন্তু তবুও রাগ হচ্ছে। প্রথমত এভাবে অযথা ঝগড়া করার জন্য, আর দ্বিতীয়ত একটা সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে গেল বলে। ইফতি একবার ঝগড়া শুরু করা মানে আজ আর থামছে না। ধুর, আমি বোধহয় আসলে একটা শুনি। ইফতি বলল, মৈত্রীকে তুই মামা বলে দেখবি? আমি অবাক হয়ে বললাম, উনি আমার ভাই। তো ভাই, নিজের ভাই নয়, মামা বলে ডাকবি। আশ্চর্য। তা তো মনে হবেই, বয়ফ্রেন্ডকে কি আর মামা বলা যায়? ইফতি, মুখ সামলে কথা বল। আমার মুখ সামলানো আছে, তোর তো হাত সামলাতে পারে না, আর আমি মুখ সামলাতে না পারলে দোষ। এবার আমি ভয়াবহ রেগে গিয়ে ইফতির সামনে এসে বললাম, খবরদার ইফু, চুপ করে থাক, নয়তো ভালো হবে না। আমার রুমে থাকিস না, ওই ভাইয়ের রুমে গিয়ে ঘুমা যা। এবার আর রাগ সামলাতে পারলাম না।
হন করে হেঁটে বাইরে আসলাম। মৈত্রীকে খুঁজে বের করে বললাম, এই যে কাজী ভাই, হয়েছে মিশু? আমাদের মাঝে আপনাকে ভিলেন হতে কে বলেছিল? কি সুন্দর রোমান্টিক সিন চলছিল, সেই মুহূর্তে উনি এসে ট্র্যাজেডি ফিল্ম বানিয়ে দিলেন। আমি আবার কি করলাম? বাপ, আপনাকে কে বলেছিল আসতে? আপনি তোমাদের বাসায় আসতে আমার দাঁত লাগবে? চুপ থাকুন তো, গল্পের মোড়টা ঘুরিয়ে দিলেন এসে। কিসের গল্প? আমার আর ইফতির ভালোবাসার গল্প। কত সুন্দর হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রেমটা এগোচ্ছিল, আপনি এসে সব নষ্ট করে দিলেন। আমি ভিলেন হয়ে গেলাম, কিন্তু আমার অপরাধটা কি বুঝতে পারছি না। বুঝতে হবে না, আপনার সাথে ভবিষ্যতে অনেক খাতির ছিল, এখন আর থাকবে না। ওটা ভবিষ্যৎ নয়, ওটা হবে অতীত। ওই একই হলো। এ কি হলো না? তুমি যদি বলো বাবা শাড়ি পরে আছে, তাহলে বাক্যটা ভুল হলো। একটি সার্থক বাক্যের 3টি গুণ আছে, জানো না? আমি আরো রেগে গেলাম। আমাদের রোমান্টিক সিনের মাঝে ঢুকে আবার ব্যাকরণ শেখাচ্ছে। মৈত্রী বলল, এত উত্তেজিত হবে না মিশু। আপনি আজ সকালে উঠে চলে যাবেন। আজ নয়, কাল সকালে উঠে চলে যাবেন। আমি ভেবাচিকা খেয়ে গেলাম, বারবার ভুলবার কথা বলছি। ইফতির সাথে ঝগড়া শুরু হয় বুঝি মাথাটা গেছে। কিছু না বলে আবার রুমে চলে আসলাম। ইফতি বিছানায় শুয়ে ভিডিও কলে একটা মেয়ের সাথে কথা বলছে। এসব কি হচ্ছে? কোথায় এখন দুজনে মিলে বিছানাটাকে স্বর্গ বানিয়ে ফেলতাম, তা না, এখন দুজন দুই দিকে জ্বলছি। আমি এসে ফোনটা কেড়ে নিয়ে বললাম, তুই কি শুরু করলি এসব? বারে, নিজে আমার সামনে প্রেম করতে পারো আর আমি ভিডিও কল দিতে পারি না? ইফু, অযথা এমন করবি না। 100 বার করব। আয়াতের সাথে কথা বললাম, এবার নরির সাথে বলবো। এরা কারা? আমার গার্লফ্রেন্ড। ইফু, ভালো হবে না বলে দিচ্ছি। খারাপটাই হোক। এই কথা বলে একটি ফোনটা নিয়ে কথা বলতে বলতে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। আমি একা সোফায় চুপটি মেরে বসে আছি। প্রায় 40 মিনিট ধরে ইফতি ফোনে কথা বলছে। এগুলো ওর ফাজলামো ছাড়া কিছুই না। আমাকে জব্দ করার জন্য এসব করছে, কিন্তু এত সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে গেল ভেবেই আমার মন খারাপ লাগছে। অনেকক্ষণ বসে থাকার পরও ইফতি আসলো না, কথা বলেই চলছে। আমি সোজা আম্মুর রুমে চলে আসলাম। আম্মু বলল, কি হয়েছে মিশু? হানিমুনে যাব, ব্যবস্থা করে দাও। আচ্ছা, কয়েকটা দিন যাক। আমি কালই যাব। এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোর শরীর ভালো না, এখন তোকে যেতে দেব না, কয়েকদিন পর যাস। ঠিক আছে, আমি কারেন্টে হাত দিয়ে মরে যাব, তখন বুঝবে সবাই। মিশুকে ছাড়া কিভাবে থাকো তাই দেখবো। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। জব্দ করার একটা সীমা থাকে। ইফতি আমার সাথে এবার একটু বেশি বেশিই করছে। এবার আমিও দেখাবো মজা। মনটা খুব অশান্ত হয়ে আছে। সে তার ঠিকানা হারিয়ে ঠিকানা খুঁজছে। ইফতি কি কখনো বুঝতে পারবে এই অনুভূতির কথা? সারা বাড়ি ছুটে বেড়াচ্ছি, কিছুই ভালো লাগছে না। মৈত্রী হয়তো সকালে উঠেই চলে যাবে, কিন্তু হারিয়ে ফেলা সুন্দর রাতটার কথা ভেবে বড়ই আফসোস হচ্ছে। দাদির ঘরের দরজায় এসে উকি দিয়ে বললাম, দাদি আসবো? মিশো, আয়। ভিতরে ঢুকে দাদির পাশে বসলাম। দাদি বলল, ব্যাপার কি বনু, বরকে রেখে বুড়ির ঘরে? সেই সৌভাগ্য কি আর আছে বনু? বর তো নয়, যেন ঝালমরিচের গুঁড়া। খুব জ্বালায় না? প্রচুর। সোহাগ করে তো? কি হাক? সোহাগ সোহাগ। সোহাগ তো ইফতির চাচাতো ভাইয়ের নাম। আরে পাগলি, ভালো টালো বাসে তো? ভালোবাসে, কিন্তু টালো আবার কিভাবে বাসে? দাদি হাসলো, আমিও হেসে বললাম, ভালো তো বাসেই। হসপিটালে সে কি কান্না, কিন্তু কাছে পাই না ওকে। একটা না একটা বাধা আসেই। সে আবার কি কথা? আমি দাদিকে খুলে বললাম কথাটা। সব শুনে দাদি হেসে বলল, এইভাবে চললে তোদের জীবনে আর প্রেম করা হবে না। দাদি, প্রেম টেম বুঝি কপালে নাই। দাঁড়া, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। অভিনয় করতে পারবি? আমি অবাক হয়ে বললাম, কিসে? তুই তো বেশ ঢং করতে পারিস, একটু অভিনয় করবি। এমন ভান করবি যেন পেট ব্যথায় মরে যাচ্ছিস, পেট চেপে ধরে চিল্লাবি। তোর অবস্থা দেখে ইফতির দশা কি হয় দেখিস। বেচারা খালি ছটফট করবে, কাছেও আসবে, ভালোবাসবে। পারবি তো? খুব পারবো গো দাদি।
থ্যাংক ইউ সোনা দাদি আমার। দাদি হাসলো। আমি নাচতে নাচতে আমার ঘরের দরজায় চলে আসলাম। তারপর শুরু করলাম অভিনয়। এমন ভান করছি যেন পেট ব্যথে কুকড়ে মুকড়ে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে, কিছুতেই সহ্য করা যাচ্ছে না। কসমিন কালেও এমন মারাত্মক পেট ব্যথা হয়নি কখনো। দু হাতে পেট চেপে ধরে রুমে ঢুকলাম। ইফতি এখনো বেলকুনিতেই আছে। আমি চিৎকার করে উঠলাম, ও মা গো, মরে যাচ্ছি গো। ইফতি ছুটে এসে বলল, কি হয়েছে মিশু? আমার চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ইফতি অবাক হয়ে বলল, কাঁদছিস কেন? খুব পেট ব্যথা ইফু। হঠাৎ কি খেয়েছিস? কিছু না, তাহলে জানি না বলে আবারও চেঁচিয়ে উঠলাম, মা গো, মরে গেলাম। ইফতির কপালে চিন্তার ভাঁজ পড়লো। আমার মনে লাড্ডু ফুটে উঠলো। ইফতি বলল, কি হলো তোর হঠাৎ? আমি এমন ভান করলাম যেন কথা বলতে খুব কষ্ট হচ্ছে। বহুত কষ্টে বললাম, অসহ্য ব্যথা। কিসের ব্যথা এটা? জানি না। আমার চোখের পানি দেখে ইফতির মুখ শুকিয়ে গেল। হয়তো ওরও খুব কষ্ট হচ্ছে। আহারে বেচারা ইফতি। ইফতির চোখ টলমল করছে। যদি ছেলেদের জন্য ভ্যাভ্যা করে কান্না করা জায়েজ থাকতো, নিশ্চয়ই ইফতি কেঁদে কেটে পুরো এলাকার লোক জড়ো করে ফেলতো। আমি চেঁচিয়ে বললাম, ইফু। ইফতি বলল, হ্যাঁ মিশু। কষ্ট হচ্ছে। ইফতি এগিয়ে এসে বলল, আম্মুকে ডাকবো? আম্মুর সাথে কথা বলেই এসেছি। কি বললাম আম্মু? ওষুধ খাইয়ে দিল আর চুপ করে শুয়ে থাকতে বলল। কিসের ব্যথা এটা বলেনি? আম্মু কি করে জানবে আম্মু কি ডাক্তার নাকি ডাক্তারের চেলা? বলে আবার চিৎকার করে উঠলাম, মা গো, মরে গেলাম গো। ইফতি এসে করুণ ভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে চিন্তার ছাপ। অস্থির হয়ে উঠেছে। আমার বেশ মজা লাগছে। ইফতি বলল, মিশু তুই প্লিজ চুপ করে শুয়ে থাক। ইফু, আমি বুঝি মরে যাব? ইফতি চেঁচিয়ে বলল, খবরদার, আরেকবার বললে আমি নিজেই মেরে ফেলবো তোকে। খুব কষ্ট হচ্ছে রে। আমার দুগাল বেয়ে অশ্রুর বন্যা বইছে। নিজের কান্না দেখে নিজেই ক্রাশ খেলাম। আমি যে চেষ্টা করলে এত ভালো কাঁদতে পারি জানা ছিল না। ইফতি বলল, মিশু হুম খুব কষ্ট হচ্ছে। হুম। ইফতি এগিয়ে এসে বিছানায় বসে পড়ল। আমাকে বলল, শান্ত হয়ে শুয়ে থাক। আমি আর একটু ঢং করে বললাম, ডান হাতটা অবশ্যই আছে ইফু। আমি যদি মরে যাই তুই কাকে নিয়ে বাঁচবি? মিশু মরার কথা বলবি না প্লিজ। আমি আবারও চেঁচালাম আর মুখ বিকৃত করছি। কথা বলতে কষ্ট হচ্ছে তবুও বলছি। ইফতি আমার হাত ধরে বলল, এত ভয় পাচ্ছিস কেন? তারপর চোখ মুছে দিল। আমি মনে মনে মহা খুশি। দাদির বুদ্ধিতে কাজ হয়েছে। বললাম, খুব কষ্ট লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইফতি আমাকে বুকে টেনে নিল। আহা, এই মুহূর্তটার জন্যই এত অপেক্ষা। খুশিতে মনটা টকবক করছে। আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। ইফতির দু হাতে আমার মুখটা ধরে বলল, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না, আমি যেতে দিব না। তাহলে এত জ্বালাস কেন? এটা অভ্যাস হয়ে গেছে। একটু তো ভালোবাসতেও পারিস। বলে আবারও চিৎকার করলাম। ইফতি আমাকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে ভালোবাসবো। সত্যি তো? এই যে তোকে ছুঁয়ে বললাম। আমিও ইফতিকে শক্ত করে ধরলাম। ওর বুকে মাথা রেখে প্রশান্তি ছেয়ে গেল মনটা। এই তো আমি আমার ঠিকানা পেয়ে গেছি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা। ইফতি বলল, ব্যথা কমেছে? আনন্দের ঠেলায় ব্যথার কথা ভুলে গিয়েছিলাম। একটু চেঁচিয়ে বললাম, না, কমেনি। আমার কপালে ইফতির ঠোঁটের স্পর্শ অনুভব করলাম। মুহূর্তে পরম সুখের আবেশে হারিয়ে গেলাম। ইফতি বলল, আই লাভ ইউ মিশু। আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওকে। এবার আর আটকাবে কে? থ্যাংক ইউ দাদি।